অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। জন্ম মহারাষ্ট্রে। ১.৫ মাসের মধ্যে মা বাবার সঙ্গে চলে আসেন কলকাতায়। তারপর থেকে শেকড় কলকাতাতেই। জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে ওঠা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কিভাবে মর্তের সেরা সম্মানটি পেলেন তা কিছুক্ষণের একটি আয়োজনে বলা সম্ভব নয়। সোনালি পাড়ের সাদা ধুতি, ঘিয়ে রঙের পাঞ্জাবি আর বন্ধ গলা নিয়ে স্টকহোমে দাঁড়িয়ে নোবেল পুরস্কার গ্রহণ করেছেন যে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তাঁর জীবন নানা রঙে নানাভাবে রঙিন। Dear Professors Banerjee, Duflo and Kramer, you have introduced a way of conducting research that helps us better to understand the root causes of poverty, as well as to find effective ways of alleviating it. The experimental approach you pioneered has transformed research in development economics. The research that follows this approach has already influenced policy, and it keeps improving our ability to help those in most need. It's an honor and a privilege to convey to you, on behalf of the Royal Swedish Academy of Sciences, our warmest congratulations. May I now ask you to receive your prizes from His Majesty the King. সাউথ পয়েন্ট বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে। কয়েকদিন ক্লাস করে ছেড়ে দিয়েছিলেন, ভালো লাগেনি তার। পরে ভর্তি হলেন প্রেসিডেন্সি কলেজে। অঙ্ক এবং অর্থনীতির প্রবেশিকার পরীক্ষায় দুটোতেই প্রথম স্থান দখল করেছিলেন, কিন্তু পড়া শুরু করলেন অর্থনীতি নিয়ে। বাবা অধ্যাপক দীপক ব্যানার্জি প্রেসিডেন্সি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন। মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ও অর্থনীতির শিক্ষিকা। ১৯৮৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। ১৯৮১-তে প্রেসিডেন্সি থেকে স্নাতক হয়ে দিল্লি পাড়ি দিয়েছিলেন। জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি এবং দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলেন। সেখানেও দুটোতেই প্রথম স্থান দখল করেন তিনি। স্ত্রী এস্থার ডাফলো এবং মিকেল ক্রেমারের সঙ্গে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। ২০০৩ সালে গঠন করেন আব্দুল লতিফ জামিল পোভার্টি অ্যাকশন ল্যাব। দারিদ্র নিয়ে গবেষণা শুরু, আর সেই যাত্রা আজও অব্যাহত। ২০১১ সালে প্রকাশিত তাঁর Poor Economics, a Radical Rethinking of the Way to Fight Global Poverty পাল্টে দেয় মানুষটির জীবন। PB24-এর পর্দায় আমাদের আজকের অতিথি নোবেলজয়ী অর্থনীতিবিদ। ১৯৯৮ সালে অমর্ত্য সেন বাঙালি হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার গ্রহণ করেছিলেন। তারপর দ্বিতীয় বাঙালি হিসেবে তিনি। নমস্কার। নমস্কার। আজ আমাদের সঙ্গে এমন একজন অতিথি যিনি এই মর্তের সেরা সম্মানে সম্মানিত।
যিনি শুধুমাত্র একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ নন, তিনি সোনালী পাড়ের ধুতি পরে, পাঞ্জাবি পরে নোবেল পুরস্কার গ্রহণ করার জন্য নোবেলের মঞ্চে উঠেছিলেন। মহাশয়, একটা কথা একদম শুরুতেই, আমরা বৈশাখ মাসে আছি এবং রবীন্দ্রনাথের জন্মদিন আমরা উদযাপন করেছি গতকাল, একটু ভিন্ন আঙ্গিকে যদিও, এবং আপনার সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক, শান্তিনিকেতনের সম্পর্ক কতটা নিবিড় আমরা খানিকটা জানি। কিন্তু আমি যে জায়গা থেকে বসে আপনার সঙ্গে কথা বলছি, এই মাটিতে অর্থাৎ ত্রিপুরায় রবীন্দ্রনাথ ঠাকুর 7 বার এসেছিলেন, তিনিও নোবেল পুরস্কারে সম্মানিত। আমরা বোধহয় ত্রিপুরাবাসী হিসেবে সৌভাগ্যবান যে আপনি সেই দ্বিতীয় মানুষ যিনি কোনো না কোনোভাবে ত্রিপুরার সঙ্গে আর যুক্ত হচ্ছেন। একদম শুরুতেই শুনতে চাইব আপনার থেকে কয়েকটি আবেগী কথা। আপনি যদি আমাদের সকলের জন্য একটু বলেন, আপনার কাছে রবীন্দ্রনাথ মানে কি, আপনি তাকে কিভাবে দেখেন, একটু বলবেন আমাদের। দেখুন, মানে বাঙালি জন্মের একটা বিশেষ একটা বিশেষ দিক হলো রবীন্দ্রনাথের সাথে একটা আমাদের যে যোগটা আছে সেটা একদিক থেকে আমাদের ভাষায় ভাবে অভিব্যক্তিতে প্রত্যেক জিনিসে আমরা রবীন্দ্রনাথের কাছ থেকে আমরা এত পেয়েছি যে আমি মানে মাঝে মাঝে বলি কারোর সাথে কথা বলছি তখন বলি যে আমি এই কথাটা রবীন্দ্রনাথ থেকে অনুবাদ করার চেষ্টা করছি। অনুবাদ করতে গেলেই দেখি যে ঠিক হয় না, কারণ ওর কথায় এত মাপা কথা যে সেটা ঠিক অনুবাদ করতে গেলে বলি যে হ্যাঁ রবীন্দ্রনাথ ওটা বলেছিলেন, বলে ঠিক হয় না আর কি। মানে আশ্চর্য একটা আমাদের কানে এবং ওনার গলার সাথে একটা অদ্ভুত যোগ আছে, যেটা ভোর 4:45 নাগাদ নোবেল কমিটি আপনাকে টেলিফোন করে শুধু বলেছেন যে আপনি এবং আপনার স্ত্রী আপনারা নোবেল পুরস্কারে সম্মানিত হচ্ছেন। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কেমন ছিল একটু জানতে চাই। দেখুন, প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে যে কিমাশ্চর্য অতঃপরম, পরে এরকম হওয়ার কথা ছিল না। তো তারপরে খানিকক্ষণ পরে যখন এই ঘোরটা কেটে যায় তখন আমার মনে হলো যে এক্ষুনি আমার মাথা খারাপ হয়ে যাবে, সমস্ত লোক আমাকে ফোন করবে। আমি ফোনটাকে নামিয়ে একটু ঘুমালাম। ঘুম থেকে উঠে তারপরে ঘুম থেকে ভাঙলো, মানে তার 1 ঘন্টা বাদে এই নোবেল কমিটি এই একটা বিজ্ঞপ্তি দিল, তার ফলে সবাই জানতে পারলো। তার ফলে সঙ্গে সঙ্গে আমার ফোন মোটামুটি ওই সেই ভাইব্রেট মোডে এত কাঁপতে শুরু করলো যে চারদিকে সমস্ত আসবাবপত্র কাঁপছিল। তো আমি আবার ঘুম ছুটে গেল। মায়ের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, এও এক পরম সৌভাগ্য আমাদের। মধ্যরাতে আপনার রত্নগর্ভা মাকে টেলিফোনে বলেছেন এই পুরস্কারটির কথা, এবং তিনি মধ্যরাত তখন আমাদের এখানে, তিনি আপনাকে জিজ্ঞাসা করেছেন যে তাই নাকি। আপনি তাকে বলেছেন যে হ্যাঁ তুমি খবরের চ্যানেল খুলে দেখো, খবর হয়তো বা দেখাচ্ছে, বলেই আপনি ঘুমোতে চলে গেছেন। তার 1 মাস পরে আপনি একটি বই প্রকাশের জন্য এসছিলেন নিজের বাড়িতে কলকাতায়। আপনার মাকে জড়িয়ে ধরে আপনি কি আবেগ ভাগ করেছেন একটু শুনতে চাই। তিনি আপনাকে কি বলেছেন একটু শুনতে চাই। দেখুন, তার আগে অনেক কথা হয়ে গেছে, এমন নয় যে এই মুহূর্তে কি কথা বলেছিল মনেও নেই এবং মনে রাখার কোনো কারণও নেই। তার আগে পরে ফোনে না বহুবার কথা হয়েছে আমার মায়ের সাথে। আমার মাঝে মধ্যেই মানে ধরুন 2-3-4 দিনের ভেতরে একবার করে কথা হয়। সুতরাং আর শুধু এমন নয় যে এমন কিছুটা বলার ছিল যেটা আগে বলা হয়নি, আমি আমার মনে নেই সত্যি কথা বলতে। কিন্তু মনে রাখার কোনো কারণও মনে করছি না, কারণ আমরা আমাদের ছোটবেলা থেকে মার সাথে যোগটা নিবিড় এবং মার সাথে অনেক মানে কথা নানাবিধ আলোচনা করার প্রচলন ছিল ছোটবেলা থেকেই। সুতরাং আমরা দুজনেই, আমার ভাই এবং আমি, আমরা মাকে প্রায় দিনই ফোন করি আর কি। মহাশয়, আরেকটা বিষয়, মানে আমরা জানি যে অমর্ত্য সেন, আমরা নোবেল মিউজিয়ামে প্রত্যেকে যারা নোবেল পুরস্কারে সম্মানিত হন তাদেরকে কিছু না কিছু একটা দিতে হয়। আমরা পড়েছি বইয়ের মধ্যে যে অমর্ত্য সেন তিনি তার বাইসাইকেলটি দিয়ে দিয়েছিলেন নোবেল মিউজিয়ামে। আপনি একটু ভাগ করবেন আপনারা দুজন মিলে কি দিয়েছেন মিউজিয়ামকে, শুনতে চাই। হ্যাঁ, তো আমরা আমাদের যে গবেষণায় যে ধরনের জিনিস, আর্টিফ্যাক্ট, মানে ছোট ছোট জিনিস যেগুলো ব্যবহার হয় গবেষণা করার, গবেষণার
কাজে নয়, গবেষণার যে বিষয়ে গবেষণা হচ্ছে তার আনুষঙ্গিক হিসেবে সেইগুলো দিয়েছিলাম। তো আমরা একটা গানা বলে যে দেশটি আছে আফ্রিকাতে, সেখানে আমরা একটা ছিলাম, কারণ কি সে লোকেদের যদি আর্থিক সাহায্য দেওয়া যায় তারা তখন আরো বেশি কাজ করে এটা দেখানোর জন্য। সেখানে আমরা প্রায় 1 লাখের উপরে ব্যাগ তৈরি করি। সেই ব্যাগের কিছু উদাহরণ আমি ওরে দিয়েছিলাম। আমার স্ত্রী, আমরা ভারতবর্ষের প্রথমের সাথে বহুদিন ধরে কাজ করছি, 20 বছরের উপরে, প্রথম একটা বড় এনজিও, আপনি নিশ্চয়ই জানবেন। তো সেখানে আমরা তো ওদের কিছু ছাপা বই, শিশুদের কিভাবে আরো সহজে পড়তে শেখানো যায়, অঙ্ক করতে শেখানো যায়, তো সেই বইয়ের দুটি নজির আমরা নোবেল মিউজিয়ামকে দিয়েছিলাম। আরেকটা বিষয়, মানে আমরা জানি যে আমরা পত্রপত্রিকায় পড়ি, আপনার সম্পর্কে বিস্তারিত পড়ার চেষ্টা করি, যেহেতু আপনি বাংলায় কথা বলেন, আমাদের সঙ্গে আপনার একটি অদ্ভুত যোগসূত্র রয়েছে, সেই অধিকার বোধ নিয়ে বলার চেষ্টা করছি, আপনি ক্ষমা করবেন। কিন্তু নোবেল পুরস্কারের পুরো অর্থটাই আপনারা দুজন দিয়ে দিয়েছেন এই পৃথিবীর এই প্রজন্মের গবেষকেরা যারা রয়েছেন তাদের জন্য, তারা যাতে খরচ করতে পারেন এবং গবেষণার কাজে নিজেদেরকে যুক্ত করতে পারেন। This is such a wonderful step that you both have taken. কিন্তু আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনি কি সত্যি অর্থেই মনে করেন একজন নোবেল জয়ী হিসেবে কিংবা একজন অধ্যাপক হিসেবে যে আমাদের দেশ এবং সামগ্রিকভাবে পৃথিবীতে গবেষণার কাজ কম হচ্ছে? আপনাদের এই অর্থ দারুণভাবে সহযোগিতা করবে গবেষণার কাজে? দেখুন, দারুণভাবে সাহায্য করবে কিনা আশা করছি করবে। আপাতত গবেষণা খানিকটা স্থগিত রয়েছে, কারণ হচ্ছে যে এই কোভিড এর সাথে আমরা লড়ছি, তারপরে গবেষণা করাও শক্ত। কিন্তু একটা খুব এতে একটা মানে একটা চ্যালেঞ্জ থেকে যায়, সেটা হচ্ছে যে আমরা টাকা দিয়ে শুধু গবেষণা হয় না, গবেষণা হয় গবেষণার মানসিকতা থেকে এবং সেটা মানুষের একটা, আমি বলছি না যে অনেক ভারতবর্ষে অনেক কম বয়সী গবেষক আছে যাদের গবেষণায় মন আছে, কিন্তু তাদের চারধারে যে ধরনের ইনস্টিটিউশন আছে তাদের সেই মনটা আছে কিনা, এটা আমার কাছে সবসময় মনে সন্দেহ হয় অনেক সময় যে ইনস্টিটিউশনের হয়তো অতটা নেই আর কি, তার প্রতি গবেষণার প্রতি অতটা কমিটমেন্ট নেই। তারা ওদের উৎসাহ দিতে হবে, একদম আলাদা হয়ে গবেষক মানে কেউ এগোয় তারা অত্যন্ত, কিন্তু অধিকাংশ গবেষক 5টা আরো অন্য লোকের কাছে শিখে। আমার মতো গবেষক আমি চারপাশে যত লোক, সুতরাং একটা লোককে সাহায্য করে গবেষণা এগোনো যায় না। গবেষণা এগোতে গেলে একটা মানে উঁচু দরের কেন্দ্র তৈরি করতে হবে, যেখানে অনেক লোক একসাথে কাজ করতে পারে। আরেকটা বিষয়, মানে বইটি পৃথিবী জুড়ে আলোড়ন ফেলেছে, এবং আপনাদের বইটি যদি বলি, পুয়ার ইকোনমিক্স এর একটি জায়গা আমি কোট করছি, মানে মূল যে বিষয়টি আপনি বলার চেষ্টা করছেন বইয়ে, একেবারে একজন সামান্য মানুষ হিসেবে যেটুকু বুঝেছি, মূল কথাটি আসলে গরিবীকে না বুঝেই গরিবী দূর করার চেষ্টা করা হয়েছে। এই লাইনটি পৃথিবীর নানা দেশে নানাভাবে এখন গবেষণার একটি বিষয়, বলছেন ডক্টর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমাদের মতো আমরা যারা সাধারণ মানুষ, সেই অর্থে অর্থনীতির কিছুই বুঝি না, একটু বুঝিয়ে দেবেন আমাদের যে আসলে মোদ্দা কথাটি কি, আপনি কি বলতে চেয়েছেন যে আসলে গরিবীকে না বুঝেই গরিবী দূর করার চেষ্টা করা হয়েছে? তো আমাদের বইয়ে অনেক উদাহরণ আছে, একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের ধরে নেওয়া হয় যে যদি আপনি হতদরিদ্রকে কিছু আরো একটু মানে আয়ের সুযোগ দেন বা কিছু পয়সা দেন, তাহলে সেইটা দিয়ে তারা যেহেতু তারা নিশ্চয়ই সেটাকে দিয়ে অনেক খাবার, পুষ্টিকর খাবার কিনে সেই পুষ্টিকর খাবারটাকে খাবে, তার ফলে তাদের শারীরিক উন্নতি হবে এবং তার ফলে তারা আরো বেশি আয় করতে পারবে। এই থিওরিটাতে ভিত্তিতে আমরা অনেকগুলো অব্দি পলিসিতে, যেমন লোকেদের টাকা দিও না, খাবার দাও, বা লোকেদের খাবারের পুষ্টিকর খাবার দাও, এবং
যেহেতু এবং এই খাবারের ভেতরে মানে তারা যাতে সেটাকে অপচয় না করতে পারে তার জন্য আরো বেশি 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 নিয়ম করে দাও যে এইভাবে ব্যবহার করবে ওইভাবে ব্যবহার করবে, এই মনোবৃত্তিটা আমাদের পলিসিতে আছে। কিন্তু আমরা ভুলে যাই যে দারিদ্র থেকে মানে লোকেদের মানে এমন নয় যে পরিবর্তন হয়, পরিবর্তন সময় লাগে। এবং আপনি যদি আমাকে কেউ যদি বলে যে দেখুন আপনার উন্নতি করতে হবে, আপনি সুতরাং আপনি আগামী 10 বছর এই ছোলা খেয়ে থাকবেন, তাহলে আপনার খুব উন্নতি হবে, তারপরে আপনি সেই উন্নতি নিয়ে আপনি অনেক এগিয়ে যেতে পারবেন। দূর এইসব মিথ্যে কথা মানে, এবং আমার মনেও আমার ইচ্ছেও করবে না। একটা লোকের মানুষের দরিদ্র মানে তাদের ভাবা হয়, তারা তাদের ইচ্ছে আছে, তাদের আশা আছে, তাদের খাম খেয়াল আছে, তাদের মনে হতে পারে যে দূর আমার ভালো লাগছে না, আমি যে ছোলা খাচ্ছি, আমি আজকে একটা মাছ খাবো, আমি ইলিশ মাছ খাবো, ইলিশ মাছ খেয়ে আমার একটা সুখ হবে, সেই সুখটা আমার দরকার। সুখ জিনিসটা যে দরিদ্রের জীবনে তার একটা ভূমিকা আছে। তারা যে শুধু শারীরিক উন্নতি বা অর্থনৈতিক উন্নতির জন্য জীবন যাপন করে না, তারা বাঁচার জন্য জীবন যাপন করে। এই ব্যাপারটা আমরা প্রায় ভুলে যাই। মানুষের গরিব মানে মানুষ, এবং মানুষের ভেতরে আশা কিছু মানে এক মুহূর্তে ছেড়ে দেওয়া, যেখানে যখন আমার মনে হবে যে না আমার এখন মনে হচ্ছে আমি কিছু কাজ করব না, আমি বসে সূর্যাস্তটা দেখবো, বা আমার যদিও আমার কাজ করা দরকার, আমার আয় কম, বা আমি কিছু আজকে সঞ্চয় না করে আমি আজকে ইলিশ মাছ কিনে খাবো, এই চিন্তাটা এই যে মানুষের মনে আসে, এবং এটাই যে স্বাভাবিক, এটা আমরা ভুলে যাই। গড়িয়াহাটের বাজারের বড় মাছের টুকরো কিংবা লাল শাক এবং সাবুর বড়া খেতে পছন্দ করেন যে ডক্টর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সেই মানুষটি তার ছাত্র জীবনে একটি গবেষণায় বলছেন, জার্নালে প্রকাশিত হচ্ছেন তার লেখালেখি, তখন সেই অর্থে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু এখন পৃথিবীর বিখ্যাত সব গবেষকেরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন যে আপনি এতদিন আগে এগুলো নিয়ে কিভাবে কথা বলেছিলেন। আপনি বলেছিলেন হার্ড বিহেভিয়ার অর্থাৎ রিউমার, গুজব বা হিংসা আমাদের অর্থনীতিকে দুর্বল করে দিতে পারে। আপনার মতো এক অসাধারণ পণ্ডিত মানুষ আজ থেকে এতগুলো বছর আগে এই বিষয়গুলো নিয়ে আপনি কি করে ভাবতে শুরু করেছিলেন? একটু পুরনো দিনে নিয়ে যাবেন আমাদের। এইগুলো এই বিষয়গুলো যে লোকে আমরা সবাই এই বিষয়গুলো নিয়ে মানে যখন আমরা এক অন্যের সাথে কথা বলি, এই বিষয়গুলো ওঠে, মানে এই যে এই তুই এটা কেন করছিস, ও করছে বলেই তো নাকি, তো কিন্তু আমরা কার্যত এগুলোকে আমরা খানিকটা ঠেকিয়ে রেখেছিলাম অর্থনীতিতে, এই যে কারণ এগুলো করলে ভীষণই হয়তো বেশি ব্যাপারটা যে জল ঘোলা হবে অনেক, সুতরাং আমরা অনেকটা এই জায়গাগুলোকে এড়িয়ে গেছিলাম। এই যে লোকে গুজব ছড়ায়, গুজবে বিশ্বাস করে, গুজবে কেউ বলবে না, কিন্তু এগুলোকে টানলে যে অর্থনীতিটা খানিকটা আরো কমপ্লিকেটেড হবে, আরো এতে বুঝতে কষ্ট হবে, সুতরাং এগুলোকে ঠেকিয়ে রেখেছে। না, আমার খানিকটা কপাল ভালো ছিল, আমি সেই সময় খানিকটা হয়তো না বুঝেই এইসব জিনিসগুলোতে ঢুকেছিলাম, তো তার ফলে এবং তার মানে আখের মেওয়া খুলেছে আর কি। তো আমি আপনার এই বিনয়ের প্রতিটি শব্দে আমাদের শ্রদ্ধা, প্রণাম। মহাশয়, আপনি দারুণভাবে একটা জায়গায় বলছেন যে বিশ্ব দারিদ্র্য আমরা ঘরে বসে একটা জায়গায় একটা বোতাম টিপে সেই বিষয়টি সমাধান করতে পারবো না। আপনার কাছে বিনীতভাবে এই অধম জিজ্ঞাসা করতে চায় যে আপনি একটু আমাদের বলবেন কিভাবে বিশ্ব দারিদ্র্য দূর করা যেতে পারে আজকের এই অসম্ভব রকমের একটি দুর্যোগপূর্ণ সময়ে দাঁড়িয়ে কি করতে পারি আমরা? এই দুর্যোগের কথাটা এখন জানলাম না, কিন্তু আমি যে সময় কথা বলেছিলাম আমার মনে হয় সেখানে আমরা আবার ফিরে যাব। কদিন লাগবে জানি না, আশা করি তাড়াতাড়ি ফিরে যাব। তো বিশ্ব দারিদ্র্যের সমস্যাটা একটা সমস্যা নয়,
বিষয়ের সমস্যাটা অনেকগুলো আলাদা সমস্যা। কারোর লেখাপড়াটা হয়নি বা কারোর ইচ্ছে ছিল করবে সেটা করতে পারেনি, কারোর ইচ্ছে ছিল সে হয়তো কোন শিল্প বা সাহিত্য চর্চা করবে, কিন্তু তার জায়গায় তাকে দিনমজুরে কাজ করতে হয়েছে। প্রত্যেক এগুলো আলাদা সমস্যা, যে এই সমস্যাগুলোকে আলাদা আলাদা সমাধান দিতে হবে। সবকটাকে যদি আপনি চেষ্টা করেন একটা বোতাম টিপবেন এবং সমস্ত এগুলো একসাথে এগুলো সমাধান হবে, তাহলে তো আপনাকে ধরে নিতে হবে যে এগুলো সব এক সমস্যা। এক সমস্যাগুলো নয়, এগুলো বিভিন্ন লোকের বিভিন্ন সমস্যা আছে। সেগুলোর প্রত্যেকটাকে যদি আপনি এই লোকটা কেন স্কুলে যাচ্ছে, এই বাচ্চাটা কিন্তু শিখছে না কেন, এই প্রশ্নটা যদি আপনি যান, তাহলে সেই বাচ্চাটাকে তখন সাহায্য করা যায়। যদি বলেন যে আপনি আমার শিক্ষার উন্নতি চাই বলে বসে একটা বোতাম টেপার চেষ্টা করেন, সে কোনোদিন হবে না। আপনাকে করতে হবে, ভাবতে হবে যে এই বাচ্চাটা স্কুলে যাচ্ছে কিন্তু সে শিখছে না, এই বাচ্চাটা স্কুলে যাচ্ছে না, এই বাচ্চাটা স্কুলে গিয়ে পালিয়ে যাচ্ছে। এটা আলাদা সমস্যা। শুধু অনেকগুলো আলাদা আলাদা সমস্যা আছে, সেগুলোকে আলাদাভাবে যতটা আলাদাভাবে ভাবা যাবে তত সেগুলোকে সমাধান করার সম্ভাবনা বাড়ে। ঠিক মহাশয়, আপনি আমাদের অনেকের চেয়ে ভারতের খবর বেশি রাখেন, ভারতের খবর বেশি জানেন। আপনার একটি গোটা দল সারা দেশে কাজ করছে, পৃথিবীর 80টি দেশে আপনারা কাজ করেন। আমি সেই জায়গা থেকে একটু জিজ্ঞাসা করতে চাই আপনাকে অত্যন্ত বিনয়ের সঙ্গে, ধরুন আজকের এই তারিখে দাঁড়িয়ে আমাদের দেশের অর্থমন্ত্রী যদি আপনাকে জিজ্ঞাসা করেন যে ডক্টর অভিজিৎ, হাউ শুড আই রেসপন্ড টু দি ক্রাইসিস দ্যাট উই আর ফেসিং অ্যান্ড হাউ শুড আই রেসপন্ড টু ইট, তাহলে আপনি তাকে কি বলবেন? দেখুন, আমি তো এক কথা বারংবার বলছি, সেটা হচ্ছে যে যারা দরিদ্র বা অত দরিদ্র নয়, যারা মধ্যবিত্ত কিন্তু যাদের এই ক্রাইসিসের দরুন তাদের অর্থাভাব এটা হারিয়েছে, তারা হাতে টাকা দিন। টাকার অভাব আছে ভাববেন না। এখন আমাদের দেশের দরকার হচ্ছে লোকের হাতে টাকা যদি খরচা করে, টাকা খরচা হবে, তাহলে লোকে জিনিস কিনবে, জিনিস কিনলে যারা জিনিস তৈরি করে তাদের আয় বাড়বে, তাহলে সবার উন্নতি হবে। এই কথাটা বারংবার বলছি এবং আপনাদেরও বললাম আরেকবার, টাকা খরচা করুন। আরেকটা কথা জানতে চাই, আপনি এই দেশের প্রাক্তন গুজরাটের, তখন তিনি মুখ্যমন্ত্রী, আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি কাজ করেছেন। আপনি পশ্চিমবাংলার মমতা ব্যানার্জির সঙ্গে কাজ করেছেন, আপনি এআইডিএমকে এর সঙ্গে কাজ করেছেন, কংগ্রেস দলের রাজ্যগুলোতে কাজ করেছেন। উত্তর পূর্বাঞ্চলে সেই অর্থে আপনি এখনো প্রবেশ করেননি। আমাদের রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তিনি যদি ত্রিপুরার অর্থনীতি চাঙ্গা করার জন্য বা সার্বিকভাবে এই রাজ্যের অগ্রগতির জন্য আপনাকে পাশে চান, আপনি কি ত্রিপুরার সঙ্গে কাজ করবেন? দেখুন, আমরা এগুলো নানা রকম ভাবে কাজ করেছি। কিছু ধরুন তামিলনাড়ুতে আমরা কাজ করেছি বার্ধক্যের উপরে বা বার্ধক্যের অসুখের উপরে, গুজরাটে কাজ করেছি পলিউশনের উপরে, পশ্চিমবঙ্গে কাজ করেছি হেলথ কেয়ারের উপরে, হরিয়ানাতে কাজ করেছি বাচ্চাদের টিকাকরণের বিষয়। আমরা এই সর্বাত্মকভাবে একটা রাজ্যের সাথে কাজ করি না, আমরা একটা কোনো বিষয় নিয়ে কাজ করি। বিষয়টা যদি আমাদের কাছে উপস্থাপনা করা হয় এবং আমার মনে হয় যে এই বিষয়ে আমরা কাজ করে এগোতে পারি, তাহলে নিশ্চয়ই করবো। আমাদের কোনো রাজ্য বিশেষে কাজ না করার কোনো পলিসি নেই, কিন্তু বিষয়টা আমাদের কাছে এমন হতে হবে। ঠিক মহাশয়, আরেকটা জায়গায় আপনি গত কয়েকদিন আগে একটি দুর্দান্ত সাক্ষাৎকারে বলছেন যে নো মোর কাটস ইন কর্পোরেট ট্যাক্সেস। আপনার এই কথাটি নিয়ে গোটা দেশ জুড়ে বিভিন্ন পত্রপত্রিকায় আর্টিকেল লেখা হচ্ছে, সম্পাদকীয় লেখা হচ্ছে, এবং সামগ্রিকভাবে যারা গবেষণার কাজে যুক্ত তারা কিন্তু এই লাইনটিকে নানাভাবে বিশ্লেষণ করছেন, কাঁটাছেঁড়া করছেন। আপনি একটু বুঝিয়ে বলবেন আসলে কেন এটা বলেছেন আমাদের দেশের প্রেক্ষিতে? আমাদের দেশে এইটা যখন বলেছিলাম তখন দেশের অর্থনীতির অবস্থা এখন যা আছে তার থেকে ভালোই ছিল। তখনও যেটা আমার চিন্তা ছিল সেটা হচ্ছে যে আমরা এখন একদিকে আমরা বলছি আমরা গরিবের জন্য বা সামাজিক ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট করতে পারবো না, কারণ হচ্ছে আমাদের টাকা নেই। আর দ্বিতীয় বলছি যে এখন আমাদের কর্পোরেট ট্যাক্সেস কমাতে হবে, কারণ এই
কর্পোরেট ট্যাক্সেস এর না কমালে লোকে ইনভেস্ট করবে না। তো আমার মনে হয় এই দুটি, যদি ভাবেন যে এই দুটি উভয় সংকট, এই উভয় সংকটের ভেতরে লোকেরা ইনভেস্ট করবে না, এই চিন্তাটা আমার মনে হয় খানিক আমাদের ট্যাক্স এত কিছু বেশি নয়, অলরেডি অনেক কমানো হয়েছে। এবং দ্বিতীয় হচ্ছে যে তাদের হাতে প্রচুর টাকা থাকুন, যারা ভেতরে যাদের হাতে যারা সফল, তাদের হাতে অনেক টাকা ছিল, এমন তাদের ইনভেস্ট করার ক্যাপাসিটি ছিল না, তারা ইনভেস্ট করছিল না। কারণ হচ্ছে যে ইনভেস্ট করে লোকে যখন কেনার লোক থাকে। আর আমার মত হচ্ছে যে আমাদের দেশে ক্রয় ক্ষমতার অভাব, লোকে জিনিস কিনছে না, সেই জন্য লোকে ইনভেস্ট করছে না। সুতরাং আমার মনে হয় যে এই ধরুন 6 মাস আগের কথা বলছি, 6 মাস আগে যে মুহূর্তে ছিলাম, তখন আমাদের ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য প্রথমে ক্রয় ক্ষমতা বাড়ানোর দরকার। ক্রয় ক্ষমতা বাড়ানোর উপায় হচ্ছে লোকেদের হাতে টাকা দেওয়া। তার জন্য যদি সরকারের হাতে টাকার অভাব থাকে, তাহলে সেই টাকাটাকে কর্পোরেট সেক্টরের হাতে ফিরিয়ে না দিয়ে গরিবের হাতে তুলে দিই। ঠিক মহাশয়, উত্তর পূর্বাঞ্চলে আমরা তৃতীয় বৃহৎ রাজ্য আমাদের দেশে, এবং কৃষি প্রধান একটি রাজ্য। প্রায় 170 জন মানুষ, তারা কৃষি নির্ভর। এরকম একটি সময়ে দাঁড়িয়ে আমরা কি এখন এই কৃষিকে যদি উন্নত করি, তাহলেই আমাদের সার্বিকভাবে অর্থনীতির উন্নয়ন হবে এই রাজ্যে, নাকি আপনি মনে করেন যে আইটি সেক্টর সহ অন্যান্য যে প্রাইভেট সেক্টরগুলো আছে তাদের প্রবেশাধিকার আরো মজবুত করলেই অর্থনীতি চাঙ্গা হবে? এই প্রশ্নটা আপনি যেভাবে বলছেন, মনে হচ্ছে কৃষি আরেকটা বোতাম, এটা টিপে দিলেই কৃষিতে উন্নতি হবে। আসলে কৃষিতে উন্নতি করা কিন্তু সহজ নয়। আমরা যখন আমাদের গ্রোথ খুব ভালো হয়েছে তখন 3% হয়েছে, যখন হয়নি তখন 2% হয়েছে। সুতরাং কৃষিতে উন্নতি করা উচিত, দরকার, কিন্তু এইটা এক্ষুনি ভীষণ উন্নতি হয়ে যাবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। সুতরাং যেখানে উন্নতি করা যায় সেটাকে চর্চা করে, সেটাকে গবেষণা করে বার করে সেইখানে উন্নতিগুলো করতে হবে। সবসময় ধরে নিতে হবে না যে আমরা চাইলেই কৃষিতে উন্নতি করবো, অন্য করার দরকার নেই বললেই যে কৃষিতে উন্নতি হয়ে যাবে, তা নয়। মহাশয়, অনেক কথা বলার বাকি ছিল, কিন্তু আপনার কাছে শেষ অনুরোধ, আমরা যেহেতু রবীন্দ্রনাথ দিয়ে শুরু করেছি, তিনি 7 বার এসেছিলেন ত্রিপুরায় এবং তিনি নোবেল পুরস্কারে সম্মানিত। আপনি ওই পুরস্কারটি গ্রহণ করেছেন। আমরা জানি সবাই আপনি জীবনানন্দের কত প্রিয় এক পাঠক, আপনি সমর সেন পাঠ করেন নিয়মিতভাবে। রবীন্দ্রনাথের একটা কিছু আমাদের শোনাবেন একটু, আমরা আপনার এই কথাগুলো থেকে শক্তি নেব। যেহেতু এখনই আমি যাবো, তাই বলি, যাবার বেলায় এই কথাটি জানিয়ে যেন যাই, যা পেয়েছি যা দেখেছি তুলনা তার নাই। এই অমৃত সমুদ্র মাঝে যে শতদল পদ্মরাজে, তারই মধু পান করেছি, ধন্য আমি তাই। যাবার বেলায় এই কথাটি জানিয়ে যেন যাই। আপনি আমাদের প্রণাম গ্রহণ করবেন। আপনি ভালো থাকবেন। নিশ্চয়ই, আপনারাও ভালো থাকবেন। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আমরা জানি সময় খুব কম, কিন্তু তিনি বললেন তিনি ক্লাস করাতে যাবেন, তিনি তো অধ্যাপক। এই মানুষটিকে খানিকটা ধরা গেল, কে জানে আগামী দিনে হয়তোবা আরো অনেক কিছু শুনবো তার থেকে। মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দারুণ সম্পর্ক ছেলের। কলকাতায় বসে ছেলের ফেলে আসা জীবন এবং প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে PB24-এর সঙ্গে কথা বললেন নির্মলা দেবীও। বলছি, আমরা কিছুক্ষণ আগেই সরাসরি আপনার অসাধারণ যে পুত্রটি, আপনি যাকে জন্ম দিয়েছেন, সেই মানুষটির সঙ্গে কথা বলছিলাম। তিনি দুর্দান্তভাবে তার জীবনের কিছু ছোট ছোট ঘটনা আমাদের সঙ্গে ভাগ করেছেন এবং সার্বিকভাবে তার চিন্তাভাবনা আমাদের সঙ্গে ভাগ করেছেন। আপনি এক রত্নগর্ভা। একদম শুরুতেই আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, আমরা যারা ত্রিপুরায় থাকি, আমরা সবাই মিলে আপনার কাছ থেকে শুনতে চাইবো যে নোবেল জয়ের পরে মধ্যরাতে প্রায় 2:25 নাগাদ আপনাকে টেলিফোন করেছিলেন সেখান থেকে ডক্টর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন আপনাকে একটু জানাবেন আমাদের? উনি আমাকে ফোনই করেননি, আমি টেলিভিশনে দেখলাম কেউ পেয়েছে, তারপরে অনেক রাত্রিরে সেদিন আমি তাকে ফোন করেছি, তখন সে আমাকে বলেছে। আপনি টেলিফোন করেছেন, আপনি কি বলেছেন মা হয়ে ছেলেকে নোবেল পাওয়ার পর টেলিফোন করে? আমি বলেছি কেন ফোন করোনি, এটাই, বাকি কিছু বিশেষে বলিনি।
আচ্ছা, এই বিষয়টা একটু বলবেন। আমরা ওনার কাছ থেকেও শুনছিলাম যে মাকে আলাদা করে জানাবো, মায়ের সঙ্গে সম্পর্কটা এতই গভীর আমাদের দুই ভাইয়ের যে আলাদা করে নোবেল পেয়েছি মাকে বলবো, এটা নিয়ে অনেক কথা হবে আমাদের, এরকম কিছুই নয়। এবং আপনিও কিরকম এক নির্লিপ্ত ভাবে বলছেন যে কিছুই হয়নি, তুমি আমাকে জানাওনি কেন, এইটুকুই বলেছি, আর কিছু নয়। এটা কেন? মানে নোবেল তো পৃথিবীর এই মর্তের সেরা একটি সম্মান। উচ্ছ্বাস করা নেই আমাদের বাড়িতে, কেউ খুব একটা উচ্ছ্বাস করে না। আচ্ছা, কেউ উচ্ছ্বাস করে না। শৈশবের অভিজিৎ সম্পর্কে একটু বলবেন আমাদের? মানে ছোটবেলার অভিজিৎ কেমন ছিল, কি করতেন প্রধানত? যেমন একটা দুটো উদাহরণ একটু দিন না মা হিসেবে, আমরা শুনতে চাই। আমরা তো এই সুযোগ পাবো না আর কোনোদিন। খুব একটা সাধারণ উদাহরণ, ওর সকালে স্কুল হতো আর দুপুরে আমি তার বাবা আমরা কাজে যেতাম, বাড়িতে কেউ থাকতো না। তা আমাদের একটা ছোট ছাদ ছিল, ছাদে ফুলের পাতা নিয়ে নিজের সঙ্গে গল্প করতে করতে অনেক ছাদেই দিয়ে দুপুর কাটাতো ওখানে। ওরকম মানে ওর নিজের খেলা নিজে তৈরি করতো। দারুণ। আরেকটা বিষয় যেটা জানতে চাই, মানে এটা নিশ্চয়ই আপনাকেও আনন্দিত করেছে, আমাদের প্রত্যেককে আনন্দিত করেছে, আমরা যারা জাতি হিসেবে বাঙালি। একজন মানুষ তিনি নোবেলের মঞ্চে ধুতি পরে, পাঞ্জাবি পরে, নোবেল কমিটির সমস্ত নিয়মকে একেবারে নিজের মতো করে মানে না মেনে তিনি তার স্ত্রীকে নিয়ে, স্ত্রীও সেদিন সবুজ শাড়িতে টিপ পরে, তারপর তারা বাঙালিয়ানায় নোবেল পুরস্কার গ্রহণ করেছেন। এই বিষয়টি আপনাকে আলাদাভাবে আনন্দ দিয়েছে বা আপনার সঙ্গে ভাগ হয়েছে কিছু এই নিয়ে? না না, প্রথম কথা হচ্ছে এটা বাঙালিয়ানা বলার কোনো কারণ, এটা ভারতীয়ানা। কারণ ধুতি পাঞ্জাবি, ধুতি পরাকে শাড়ি পরা এটা সারা ভারতে হচ্ছে চলে। ইনফ্যাক্ট অভিজিতের মা, আমি মারাঠি, আমি তো বাঙালি নই, তাই জন্য অভিজিৎ অর্ধেক মারাঠি আছি। ঠিক ঠিক ঠিক। আরেকটা কথা জানতে চাই, সেটা হচ্ছে যে একজন মা তিনি যখন জানেন যে তার ছেলে সারা পৃথিবী থেকে গরিবদের দুঃখ কষ্ট দূর করার জন্য কাজ করছেন এবং তিনি গবেষণা করছেন এমন একটি বিষয় নিয়ে, যে বিষয়টি আসলে ঘরে ঘরের চাহিদা, প্রতিটি মানুষ তারা চান আরেকটু ভালো থাকতে, আরেকটু অন্যরকম থাকতে। আপনি নিজেও একজন অর্থনীতির ছাত্রী এবং পরে এখন অধ্যাপনা করেন, আপনার ছাত্রছাত্রীরা নিজেদের মতো করে জনপ্রিয়। আপনার স্বামী তিনিও অধ্যাপনা করেছেন একই বিষয় নিয়ে। ডক্টর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কিভাবে মানে এই সাবজেক্টটিতে নিজে ইন্টারেস্টেড হয়ে পড়লেন? আপনাদের ভূমিকা কি তাতে ছিল বিশেষ? একটা মানে বিষয়ের মধ্যে যদি থাকে, আমি যখন কাজ করছি আমি মানে ঠিক পপুলারিটির উপরে কাজ করছিলাম না, কিন্তু আমার অনেকটাই কাজ হচ্ছে আনঅর্গানাইজড সেক্টর, আনঅর্গানাইজড সেক্টর ওয়ার্কার্স। তা তারা কেউই খুব বড় লোক না, সাধারণ মানুষ, সাধারণ একটুখানি কাজ করে যে একটা জীবিকা অর্জন করে। তো সেদিক থেকে আমি ওই কাজ করছি, এটা ওর ভালো লাগতো, ও তার সঙ্গে খবর রাখতো, আমার সঙ্গে বানিয়ে চর্চা করতো। ইনফ্যাক্ট যে কাজ আমি করেছি তারপরে সেটা আরেকটু ভালো করে করা যায় কিনা এটাও দেখি। যেমন আমি কাজ শুরু করেছিলাম মেটিয়াপুরের দর্জিদের নিয়ে, তারপরে 92-তে সে রাইটস হয়ে আমার এই কাজটা বন্ধ হলো। কিন্তু ওই লোকগুলো অত্যন্ত ভদ্র ওখানকার, তারাই আমাকে বলে কি দিদি আপনি এখানে এসে মানে আপনার পক্ষে এখন এ নয়, তা আপনি পরে করুন। তা আমি এই কথাটা পরে অভিজিৎকে বলেছিলাম কি আমি কাজ শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি। তা ওরা ওর গ্রুপও ওই উপরে কাজ করলো তারপরে ওই দর্জিদের মেটিয়াপুরিদের উপরে। তো এই ধরনের মানে আমাদের ইন্টারেস্ট গুলো কাছাকাছি আসতো। মেথোডোলজি তার আমি ব্যবহার করিনি, কেন ওদের মেথোডোলজি অনেক মানে খরচ সাপেক্ষ, অনেক বড় স্যাম্পল নিতে হবে, এইসব ওইসব আমি কিছু করিনি, কিন্তু বিষয়টাতে আমার ইন্টারেস্ট ছিল, এটুকুই। ঠিক। একেবারে অন্য আরেকটি প্রেক্ষিতে একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই মহাশয়া, সেটা হচ্ছে
তিহার জেলে তিনি যখন ছাত্র ছিলেন, বন্দী হয়েছিলেন ছাত্র আন্দোলন করতে গিয়ে, এবং জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা মিলে ঘেরাও করেছিলেন। 357 জন ছাত্রছাত্রী তারা একসঙ্গে গ্রেফতার হয়েছিলেন দিল্লি পুলিশ দ্বারা। তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতা ইত্যাদি মামলা নেওয়া হয়েছিল, পরে সেই মামলা প্রত্যাহারও করা হয়। 10 দিন তিনি তিহার জেলে ছিলেন। সঙ্গে সঙ্গে খবর পেয়ে উদ্বিগ্ন মা, আপনি এবং আপনার স্বামী আপনারা ছুটে গিয়েছিলেন সেখানে। সেই সব দিনগুলো এখন আর মনে পড়ে, বা এই অসাধারণ অর্জনের পরে মনে হয় আপনার যে এগুলোই তার ভিত ছিল? আমরাও তিহার দিল্লি গিয়েছিলাম, দিল্লি গিয়ে আমরা তিহার জেলেও গেলাম, সেটা জন্মে একবারই তিহার জেল যাওয়া হলো। কিন্তু সেখান দেখলাম কি ওই সবাই ছাত্ররা খুব মজায় আছে, আনন্দ করছে, ঠিক আছে, মানে তাদের আয়ুষ্য। আমাদের একটাই চিন্তা ছিল কি, that was on the eve of his ওর অলরেডি হার্ভার্ডে যাওয়া ঠিক হয়েছিল, তো সে ভিসা টিজা নিয়ে গন্ডগোল হয় কিনা বলে একটু ভাবছিলাম, তো হলো না গন্ডগোল, দিয়ে দিল। Madam, if you allow me, and if I can very humbly ask you, I mean, for you, I mean, as a mother, what has been the turning point of Dr. Abhijit Binayak Bandyopadhyay's life? What has been the most wonderful turning point in his life? How do you see it? I think it's going to JNU was one of their turning point. যেখানে গিয়ে অনেক অন্যরকম জগৎ দেখলো, অন্যরকম বন্ধু বান্ধব করলো, সেটা একটা কেন তার আমার মনে হয় তার একটা বিশেষ। তারপরে তার লেখাপড়া করতে গিয়ে, তার নিজের মনের মতন কাজ করতে গিয়ে যখন একটা করলো, I would say that the turning point came with JNU, যেখানে তার একটা নতুন জগতের সম্বন্ধে হলো। ঠিক। তারপরে হার্ভার্ডে বিশেষ করে ও অনেক ভালো বন্ধু হলো, অনেক তার যে টিউটর ছিলেন আজকালিনতে, তিনিও খুব ভালো লোক ছিলেন, মানে বড় স্কলার ছিলেন। তাই মানে তারপরে তার জীবনে এসে নিজের মতন বাধ্য থাকলো। ঠিক। আরেকটা বিষয় একটু জানতে চাই, মানে এগুলো খুবই ব্যক্তিগত প্রশ্ন হয়ে যেতে পারে, কিন্তু আমি জানি মা হিসাবে সন্তান স্নেহে আপনি আমাদেরকেও হয়তো বা এই উত্তরগুলো দেবেন। আমরা এমন একটি রাজ্য থেকে আপনার সঙ্গে কথা বলছি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর 7 বার এসেছিলেন, নোবেল পুরস্কার তিনিও পেয়েছিলেন, এবং আজকে আমরা এত 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 দশক পরে আরেকজন নোবেল জয়ীকে পেলাম যার সঙ্গে আমরা কথা বলতে পারলাম, তার মায়ের সঙ্গে কথা বলছি। আমাদের রাজ্যবাসীর জন্য একটি অন্যরকমের অভিজ্ঞতা। মহাশয়, আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে নির্লিপ্ত অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, মানে ভেরি ক্যাজুয়াল ইন হিজ অ্যাপ্রোচ, ভেরি ক্যাজুয়াল দ্য ওয়ে হি ওয়ার্কস, দ্য ওয়ে হি টকস, মানে কখনো কোনো জায়গায় মনেই হয় না যে তিনি একজন নোবেল জয়ী অর্থনীতিবিদ। এই যে অ্যাপ্রোচ টুয়ার্ডস লাইফ এবং ভেরি সিম্পল অ্যাপ্রোচ টুয়ার্ডস লাইফ, আমি যদি আরেকটু মানে আমার মনের কথা আপনাকে বলে বোঝাই যে সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, এই বিষয়টি কি পারিবারিকভাবে পাওয়া, নাকি ব্যক্তি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় একেবারেই স্বতন্ত্রভাবে নিজেকে গড়েছেন? আমরা কেউই কিন্তু সিম্পল লিভিং নয়। আমরা অভিজিৎ জামা কাপড় ভালো পরতে ভালোবাসে, ভালো খেতে ভালোবাসে, ভালো বেড়াতে ভালোবাসে, তা ও মোটেই সিম্পল লিভিং করছি না, আমরাও কোনদিন কেনে। তবে আমি আর আমার স্বামী দুজনেই মাস্টার মানুষ ছিলাম, তা তাতে যেরকম টাকা পয়সা ছিল সে টাকা পয়সা আমরা আনন্দ করেছি। তখনকার গল্পটা খুব মানে ফ্রেন্ডলি, খুব ছিল, খুব খুব মজা করেছি আমরা সবাই। ক্লাসিক্যাল গান ভালোবাসতাম, কলকাতায় তার কোনো অভাব ছিল না, সেটা পেতাম। ঠিক। সিম্পল লিভিং বলা যায় না, খুব ভালো লিভিং, কিন্তু সেটা পয়সার পেছনে কোনোদিন আমাদের কেউ দৌড়তে হলো না, দৌড়ে উদয়। বাহ। বলছি, ছেলের মধ্যে সবচেয়ে বেশি আপনার কি ভালো লাগে? হোয়াট ইজ হিজ মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট অ্যাট্রাক্টস ইউ? আর নিজের ছেলের মধ্যে মা হিসেবে সবচেয়ে বেশি ভালো লাগে কোন জিনিসটা? খারাপ কি লাগে সে অনেক আছে, মানুষ যদি ভালো লাগে ও ভালোবাসে অনেককে, তার বন্ধু বান্ধবদের ভালোবাসে, আমাকে, তার ভাইকে ভালোবাসে, তার বাবাকে খুব ভালোবাসতো, তার পিসিদের খুব ভালোবাসতো, তার একটা ভালোবাসার ক্ষমতা আছে। সে এখন যেমন এস্টারে
বাড়ির লোক, এর থেকে বড় মানে মা বাবা ভাই বোন সবাইদের নিয়ে ও খুব খুশি আছে। মানে আমিও তাতে খুব খুশি কি তার একটা বড় ফ্যামিলি পেয়েছে ওখানেও। তো সেটাতেও মানে ভালোবাসার ক্ষমতা আছে ওর। বাহ, ভালোবাসার ক্ষমতা আছে। ঠিক, আপনি নিজে একজন অধ্যাপিকা, মানে গবেষণায় যুক্ত ছিলেন, আপনি নিজে গবেষণায় যুক্ত ছিলেন। আজকের তারিখে দাঁড়িয়ে আমাদের দেশ যখন বারবার ইকোনমিক ক্রাইসিস এই শব্দগুলো উচ্চারণ করছে, আপনি একটু বলবেন আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন, কি হলে আমরা আরো বেশি করে স্ট্রঙ্গার ইন ইকোনমিক্স হতে পারি, মানে আমাদের ইকোনমিক কিভাবে চাঙ্গা হতে পারে? আমাদের দেশে এখন যে ধরনের মানে ইনইকুয়ালিটি হয়েছে, কি টপ 1% হোল্ডস অল দি মানি, অথচ আমাদের পুরো ট্যাক্স সিস্টেমটা আমরা কোনোভাবেই করছি না, তাদের মানে ওই বৈষম্য দূর করার কোনো চেষ্টাও করছি না। এই যে আপনি শুনলেন কি এই যে মাইগ্রেন্ট লেবাররা যে কষ্ট পাচ্ছে এবং যেভাবে তারা এই কালকে কজন মারা গেল, মানে এই যে দেশে এটা হওয়ার কথা নয়। এদিকে মুকেশ আম্বানির পয়সা কত বাড়ছে এটা আমরা রোজ শুনছি, আর এদিকে এই হচ্ছে, এই বৈষম্যটা আমার মনে হয় আমাদের দেশকে নষ্ট করে দেবে। এর থেকে আমরা এটা যদি আমরা না ট্যাকল করতে পারি, এটা সম্বন্ধে যদি কিছু না কোনো উপায় করি, তাহলে আমাদের দেশে কোনো ভবিষ্যৎ নেই। তার জন্য প্রধানত কি করতে হবে আপনি কি মনে করেন? রাজনৈতিক দলগুলোকে আরো একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে দেশের জন্য, নাকি এই পলিটিক্যাল? রাজনৈতিক দলের কথা শোনেন, তারা সবাই তার কাছ থেকেই টাকা পেয়েছে, তাদের সেটা আমাদের রাজনীতির তো যা চেহারা, আমাদের যা মানে ওই মানে আমাদের প্রধানমন্ত্রী কিছু না করে থালা বাজাও আলো জ্বালাও, এই কি পলিসি হলো? এই সময় মানে লোকেরা রাস্তায় মাইনের পর হাঁটছে, তখন আমরা থালা বাজাচ্ছি। এটা মানে কত একটা নিষ্ঠুর একটা না, আমি ভাবতেই পারবো না। আমার মনে হয়েছে কি আমরা ওই মনুষ্যত্বই হারিয়ে দিয়েছি। ঠিক। হোয়াট ইজ দি নিড অফ দি আওয়ার, ম্যাডাম, ইফ উই ভেরি হামলি আস্ক ইউ, আপনি কি মনে করেন হোয়াট ইজ দি নিড অফ দি আওয়ার? দ্য নিড অফ দ্য আওয়ার ইজ সত্যিকারে সবাইদের পয়সা দেওয়া দরকার, সবাইদের খাওয়া মানে খাওয়া থাকার ব্যবস্থা করা দরকার, কাজের করা উচিত। এই যে মাইগ্রেন্ট লাখ লাখ ওয়ার্কার্স দিশাহারা হয়ে ঘুরছে, তাদের কিছু করা উচিত। আমি বুঝতে পারি না আমরা কি ধরনের মানুষ হয়েছি যে আমরা এদের রাস্তায় লোক পড়ে যাচ্ছে আর আমরা বাড়িতে আছি। এটা সত্যি সো টাচি অ্যাবাউট ইউ। ম্যাডাম, আরেকটা বিষয় একটু জানতে চাই আপনার কাছ থেকে, মানে আপনার ছেলে তিনিও বলছিলেন যে নতুন চেতনায় সুযোগ সন্ধানী নতুন প্রজন্মরা, তারা আগামী দিনে অনেক কিছুর পথ দেখাবে আমাদের, তাদের দিকে তাকিয়ে থাকতে হবে আমাদের। ডু ইউ থিঙ্ক দ্য সেম ওয়ে? না, আমি জানি কি অনেক ইয়াং লোকেরা নানা ধরনের চেষ্টা করছে, নানা ধরনের নতুন জিনিস নিয়ে ভাবছে, নতুন জিনিস করার চেষ্টা করছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার এটাও মনে হয় কি আমাদের দেশে মানে 50% বেশি বাচ্চারা কোনো লেখাপড়ার চান্স পাচ্ছে না ভালো। তারা এখন স্কুলে যাচ্ছে কিন্তু কিছু শিখছে কিনা কেউ দেখছে না, তারপরে তারা কি করবে সেটা তাদের কেউ বলছে না। তারা কিছু মানে আমরা ওটা করছি না এখনো, জানি না আমি। ঠিক। আমরা শেষ আর দুটো প্রশ্ন আপনাকে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করতে চাই, এবং শেষ দুটো প্রশ্ন আপনার সন্তানকে নিয়েই, ডক্টর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে নিয়েই। সেটা হচ্ছে, মা হিসেবে আপনি যদি তাকে একটা অ্যাডভাইস করতে চান এই সময়ে, যখন আপনি নিজে এই বিষয়টি নিয়ে গবেষণা করেন, আপনি নিজে কাছ থেকে মানুষের সমস্যা নিয়ে কথা বললেন আমাদের সঙ্গেও, আপনি মাইগ্রেন্ট লেবারদের সমস্যা নিয়ে কথা বলছেন আজকের তারিখেও, এরকম একটি প্রেক্ষিতে আপনি মা হিসেবে বা একজন গবেষণার মানে ছাত্রী হিসেবে যদি আপনার ছেলেকে কোনো অ্যাডভাইস দিতে চান আজকের তারিখে, আপনার অ্যাডভাইস তার জন্য কি হবে? দিচ্ছি না, কিন্তু তার সঙ্গে আমার কথা, আমি তাকে বলছিলাম যে সত্যিকারের এখন আমাদের যেটা ভারতবর্ষে একদমই হয়নি কি কৃষির সম্বন্ধে কোনো
মানে কৃষি যে আমাদের তো কৃষি প্রধান দেশ, পার্টিকুলারলি পশ্চিমবঙ্গতে তো 50% লোকেরা কৃষিতেই কাজ করে। তো তাদের জন্য আমাদের কিন্তু কিচ্ছু করা হচ্ছে না। তাদের যে প্রবলেম আমি 25 বছর আগে ছিল সেই এখনই আছে, কি মালদায় আম ভালো হয় কিন্তু সে আম নষ্ট হয়ে যায়, বিক্রি হয় না। কি বারুইপুরে আমি যাদের সঙ্গে এখন কাজ করছি সে লোকেদের কাছে অত্যন্ত ভালো ফল সবজি হচ্ছে, কিন্তু সেখানে তার দর পাচ্ছে না। এই সম্বন্ধে কিচ্ছু করা হয়নি কোথাও আমাদের। ছেলে মায়ের হাতে কোন রান্না খেতে সবচেয়ে ভালোবাসে, এটাও জানতে চাই। হ্যাঁ, আপনার ছেলে মায়ের হাতে সবচেয়ে বেশি কোন রান্নাটা খেতে পছন্দ করে? ও নিজে খুব ভালো রান্না করে, আমার রান্নাতে নেই। আর একদম শেষ কথা, where do you see Dr. অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় after 10 years down the line? মানে আরেকটা দুটো ভালো বই লিখবে। অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের প্রণাম জানবেন, আপনি এত দূর থেকে আমাদের সঙ্গে কথা বললেন। নোবেল জয়ের পরে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করেছিলেন, যাকে আমরা সকলেই নোবেল লেকচার হিসেবে জানি। আজকের এই নিবেদনের শেষ পর্বে সেই বক্তৃতার কিছু অংশ। Thank you very much from all of us, the three of us, but also in a sense, the entire community of sometimes what people call the randomistas, who we represent and whose work, in a sense, we build on and benefit from. From all of them to the Nobel Committee and the Nobel Foundation for this great honor, to our friends and family that have come from all over the world for just being willing to be with us at this moment and cheering for us, and to all of you who have come to listen to me. Thank you very much. I'm going to talk about, as Torsten said, about the field experiments and the practice of economics. Field experiments, sometimes I'm going to use the word RCT for them. In fact, predominantly RCTs are randomized controlled trials, and the idea of them is to look at interventions through the comparison of random treatment and control groups, people who are randomly chosen to get an intervention and people who are randomly chosen not to get an intervention, to compare them to know whether what impact that intervention had. This is a very simple idea borrowed from the medical sciences, but one which has its own implementations in the social sciences. In just the community of JPAL, which is our organization, the Abdul Latif Jameel Poverty Action Lab, there's about 1,000 of these that have now happened. And what I'm going to speak about is not just our work, but in a sense, little bit of the gleanings from many works of many of those people in that 1,000 person group. And the next talk by Esther and even the talk by Michael will, in a sense, echo very similar themes. And between them, hope we'll give you a sense of where and why the work we've done has been different and possibly important. I'm going to make the claim that RCTs, as I said, were these field experiments, have changed economics. And I think they've changed economics in two different ways. One, by changing the day-to-day practice of economics, what we do when we have to answer a question, but also by changing the questions we ask, very different questions. And in a sense, maybe the more profound impact has been that we now think in terms of very different questions, and even the ways we think of what the answers could be are different. And that's maybe the point that is most salient, and I'll try to underscore that as I go through this lecture. In the process, just to make this conversation
with economics a bit more salient. I'm going to slightly caricature the practice of economics, because in some ways to explain it in the most nuanced way would take longer than I have. Hopefully you'll forgive me for the caricature. So I think and what I'm going to do is I'm going to set it up as a debate between economics and RCTs. This is not, I mean, when I first started doing RCTs, people would say, that's not uninteresting, but is it economics? And I always sort of struggle to say, what is economics? But I think economics is these things that are meant to be claims, which may or may not, you may or may not always recognize. But I think and those claims are posited against what RCTs do. So I'm going to try to set up that caricature and then maybe respond to the caricature. So the first general claim that's sometimes made is RCTs are about, you testing the effect of a intervention. You're saying whether changing a particular way of teaching in a school is good or bad. You're not answering generalizable questions. You're not telling us generalizable truths. And that's a claim that is often made. It comes out of a sense that, of course, generalizable truths are what we want. And of course, I mean, people who do RCTs are not entirely stupid, so they also want to have generalizable truths. But we go about it slightly differently. Economics has a specific way of looking for them, which requires. So economics starts with an idea that what we're going to try to do is we're going to try to use the data that we have to infer the deep truths about human behavior. And from those, we will tell you, we'll build a model which will be premised on all these assumptions about human behavior that we're going to make. And from that, we're going to then say, well, the people must have been behaving in this way in order to observe what the data we observe. Once we have that, then we can build from that a story, a model, which would then predict what's going to happen in many circumstances. So it's generalizable through the lens of human behavior. We're going to infer fundamentals about human behavior, and then from that go to generalizability. That requires often having a pretty specific view of human behavior about people wanting mostly money, and people and how markets work. Usually markets will have to work well. So all of those kind of premises then add up to a prediction. What RCTs do is say, let's just start from an idea. And let's try it in a few places, and then work backwards towards seeing whether we believe that what the RCT is telling us is actually a generalizable truth, or just something that happens to have happened in one or two places. And I want to give you an example of why these two ways of thinking give you quite different answers. And so these starting from fundamental premises of behavior is in an important and crucial way different from starting from empirical observations and then inferring behavior from those. So here is an example which I'm going to take from a field which gave me my first foothold in economics, the field of what is called social learning, the idea that people learn from each other, and that has a particular pattern and specificity to it. This is, of course, very important in many contexts. If you want to spread a message, you have a serious disease, an infection going on, and you want to contain it. How do you do it? You plant messages about what to do and what not to do. You tell certain people, and you need to know who to tell, and and maybe how to tell them as well. So the question of who to tell has a specific answer within economic theory. Economic theory does answer that question. Once you have, as I said, a model of human behavior, you can use it to make a prediction. And the prediction is typically that you should look for people who are central to a network, people who are
connected to connected people. That's the idea that's typically implied by economic models, and it's an idea that you could use. You could go and find those people and tell them, you know, this is you know, the message, please pass it on. Now those people, of course, have to be found. So you have to know something about the nature of the network. That's sometimes difficult. You need to know who's connected to whom. A very much more empiricist way to go about it, but inspired by maybe a more informal way of theorizing the world, is the idea that you could just ask the members of the social network. You could say, instead of saying, you know, what is the network and then who's central, let's go to the people and ask them, who do you think would be great in spreading a message? So if you ask people that question, what is striking is people give you quite often the same answer. So when you ask them, they say Abhijit, Abhijit, Abhijit. Who is Abhijit? Abhijit is a gossip. So the idea of a gossip, of course, doesn't actually exist in economic theory. It's not an idea that we have any handle on, but it's an idea that people know. They'll tell you who the gossip is. And we could try that. We could seed the gossips. We could tell the gossips what the message is, and we could see where that goes. And if that works, we could try it again, and we could try to learn about that. This is effectively what we did. We did this in 2 experiments, one in the south of India, in Karnataka, where this was for a kind of a trivial application. It was for cell phone raffles. We seeded the gossips, we seeded random people, and we seeded important people. And neither random people nor important people do particularly well. Gossips do spectacularly. Gossips are 3 times as good as everybody else in reaching people. Then people, the reaction to that was, well, maybe cell phone raffles are irrelevant because, you know, who cares about them? So we tried to do the same thing about vaccination. And again, we ran a race between randomly choosing to seed gossips versus randomly choosing to seed trusted people or random people. So, you know, again, running a race, and it's an experiment. We ran in randomly chosen villages, we seed the gossip, randomly chosen villages, we seed trusted people or random people. And when we do that, we find that gossips lead to twice as many kids being vaccinated. So those are enormously consequential results. And what I want to emphasize here is not so much a policy point, but that economic theory would have only got us part of the way there. Why? Because the gossips are indeed central in the network. That's part of the reason why they are good spreaders, because they are central in the network, they're well connected. But they're also much chattier than everybody else. They're just conditional on how central they are. They're much better at spreading the message because they're gossips. They love talking. They go to other people and tell them, do you know what I heard? And that idea is simply very hard to get at from the economic theory. The economic theory emphasizes many things, but it doesn't emphasize people's desire to go and share ideas, because there's no benefit to that other than the benefit of sharing. And so the word gossip really doesn't arise in economics. And if we started from a model, we would have never got to the idea of a gossip. And in some sense, the point I'm making, coming back to a generalization, what generalizes from this is a word that would not come out of the economic model. This is the idea of a gossip. The idea of gossip is what is the primary generalized lesson from this experiment. And now we kind of know that gossips are useful. In detail, as we went, there are hundreds and hundreds of others who have simply completely transformed this area. They've taken the idea of our cities and ran wild in different directions, creating ideas that I think neither Michael nor Esther nor I ever thought of. And that's, I think, the most wonderful thing that's happening to us and to, I think, the field of development economics. And I say with, genuine, I think, humility that I think that this is a prize at least as much for all of them as it is for us. Thank you. এই বিশেষ অনুষ্ঠান এখানেই শেষ হলো। নমস্কার।